করেন না, ইলেকশন ছাড়া প্রশ্ন করেন না প্লিজ। এটা প্রবাসীদের জন্য যেহেতু আপনি দায়িত্বে ছিলেন, না না আমি এটা সুযোগ পাচ্ছে পোস্টাল ব্যালট বাংলাদেশে প্রথমবারের মতো দেশের বাইরে থেকে, তাদের একটা প্রত্যাশার জায়গা ছিল, আছে, থাকবে। আপনি আজ কি করা গেলে যদি একটু ছোট্ট করে বলা যায়? না না আমি আছে শোনেন, আজকে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের গুণগান গাওয়ার জন্য আমি এখানে বসি নাই। আমি শুধু আপনাদের একটা বলতে পারি, সরি, আমি এটা তাদেরকে বলেছি যে আমাদের সরকার প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার চালু করেছে। এটা যে আসলে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সরকারগুলো চাইলেই পারতো, এটা আমরা প্রমাণ করে গেলাম। এটা এমন কোনো কঠিন কাজ ছিল না, এতগুলা বছর তারা প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। আমরা শুরু করেছি, আমরা আরও বেশি সময় দিলে আরও অনেক প্রবাসী এটা পার্টিসিপেট করতে পারতেন, আমাদের অত সময় ছিল না। কিন্তু আমরা যেটা শুরু করেছি সেটা কোনো সরকারি পক্ষে বাদ দেওয়া সম্ভব হবে না, কারণ এই মিথ্যা কথা প্রবাসীদের বলা যে আপনাদের ভোটাধিকার দেওয়া সম্ভব না, যান্ত্রিকভাবে সম্ভব না, প্রযুক্তিগত সম্ভব না, এই মিথ্যা কথা বলার আর কোনো স্কোপ নাই। বাংলাদেশে যারা প্রবাসী যারা আছেন তারা দেশকে, যারা দেশে থাকেন তাদের চেয়েও বেশি ভালোবাসেন আমার ধারণা। তো তারা এই পুরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ হইতে চান, প্রচণ্ড আগ্রহ তাদের মধ্যে রয়েছে। এটা আমাদের সরকারের আমি মনে করি একটা বড় অর্জন, আমরা প্রবাসীদের ভোটাধিকার। আমরা বহু বছর পরে বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন হচ্ছে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে। বহু বছর পর আমরা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট পেতে যাচ্ছি। বহু বছর পর আমরা সংসদে একটা বিরোধী দল পেতে যাচ্ছি। আমি ওনাদের বলেছি, আমাদের তরুণরা যারা জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট সাহসী ভূমিকা রেখেছিল, তারা প্রশ্ন করতে ভয় পায় না, তারা কাউকে অ্যাকাউন্টেবল করতে ভয় পায় না। এবং আমি তাদের বলেছি, তাদের যদি রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকে, অবশ্যই পার্লামেন্টে জবাবদিহিতার চর্চা, স্বচ্ছতার চর্চা আরও বাড়বে। আমি তাদেরকে বলেছি যে আমাদের নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় নাই। আমি ওনাদের বলেছি, অনেক ক্ষেত্রে ওনাদের কাছে কারো কারো কথা শুনে মনে হতে পারে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাট আমার অভিমত হচ্ছে ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে। এটার কারণে নারী ভোটারের সংখ্যা কমবে বলে আমি মনে করি না। নারী ভোটারের সংখ্যা কমতে পারে, এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি, আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। আমি ওনাদের বলেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে নারী সমাজের একটা বড় অংশ, যারা হিজাব পরতো, যারা বোরকা পরতো, যারা নিকাব পরতো, বরং তারা মার্জিনালাইজেশনের শিকার হতো, তারা বিভিন্ন ধরনের হয়রানি নিপীড়নের শিকার হতো। বরং তাদের একটা বিপুল অংশ এখন আরও আগ্রহের সাথে ভোট দিতে আসবে। ওভারঅল আমি তাদের সাথে একমত হয়েছি, বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে, পাবলিক লাইফে নারীদের আরও বেশি, আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি বলেছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে, নেক্সট যারা জিতে আসবে এই ব্যাপারে সচেতন থাকবে। আমি ওনাদের বলেছি যে আমাদের সংস্কার কার্যক্রম যেটা আমাদের অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, সেগুলি আমরা অধিকাংশই করেছি। যেগুলির ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে, মূলত সেসব বিষয়ে গণভোট হচ্ছে। এবং আমি আশাবাদী গণভোটে মানুষ যদি সংস্কার চায়, মানুষ যেহেতু সংস্কার চায়, আমি বলেছি আমার ধারণা হচ্ছে মানুষ যেহেতু সংস্কার চায়, গণভোটে ভোট বিজয়ী হবে। আমার ধারণা সম্পর্কে আমি ওনাদের বলেছি। আমি ওনাদের বলেছি নেক্সট যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারা সবাই এই সংস্কার সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছে, সংস্কারের প্রতি তাদের প্রত্যয় এবং বিশ্বাসের কথা জানিয়েছে। আমি তাদের বলেছি কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতভেদ হতে পারে, কিছু ক্ষেত্রে যদি মতভেদ না হয় তাহলে তো এতগুলো পলিটিক্যাল পার্টি হতো না, তাতে একটাই পলিটিক্যাল পার্টি হতো। যেমন আমি ওনাদের একটা উদাহরণ দিয়ে বলেছি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে জুলাই সনদে 7টা ধাপের কথা বর্ণনা আছে। এই 7টা ধাপের মধ্যে 6টা ধাপেই সবগুলো দল একমত হয়েছে, তো একটা ধাপের ক্ষেত্রে একটু ভিন্ন মত আছে। তো এইটুকু ভিন্ন মত সংস্কারকে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি না। আমি ওনাদের বলেছি আমি বাংলাদেশ নিয়ে আশাবাদী। আমি ওনাদের বলেছি যে সংস্কার মানে আইন প্রণয়ন করা না, আমরা সংস্কার প্রক্রিয়া মাত্র সূচনা করেছি। আমি ওনাদের বলেছি সিঙ্গাপুরের মতো একটা দেশে লি কুয়ান ইউ, যাকে সংস্কারের ক্ষেত্রে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ভাবা হয়, উনিও ওনার দেশে সংস্কার আনতে ওনার 10 থেকে 15 বছর লাগছে। তা আমরা আইন করেছি ভালো ভালো সংস্কারের, কিন্তু প্রতিষ্ঠান করার কাজটা মাত্র শুরু হয়েছে, কিছু ক্ষেত্রে শুরুই হয় নাই। সো এটা বিগ প্রসেস। নেক্সট পলিটিক্যাল পার্টিগুলোর ঐতিহাসিক দায়িত্ব থাকবে, যারাই বিজয়ী হবেন এমনকি যারা হারবেন সবার দায়িত্ব থাকবে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে হাজার হাজার তরুণ যে কারণে প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে,
সেটাকে স্মরণ রেখে, সেই দায়বদ্ধতাকে স্মরণ রেখে আমরা যেন এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি থাকে, মানবাধিকার লঙ্ঘিত না হয়, এবং যেখানে মানুষের কথা বলার অধিকার থাকে, প্রকৃত গণতন্ত্র থাকে। এটুকুই আমাদের মধ্যে কথা হয়েছে। আর ওনারা আমাকে যেসব কথা বলেছে সেটা বলেছে, এটা আমি যেন সাংবাদিকদের না বলি, ওনাদের কিছু কথা ছিল সেগুলো আমি বলবো না আপনাদের, তবে এটুকু আমি ওনাদের থেকে অনুমতি নিয়েছি যে ওনারা এই পর্যন্ত যে পরিস্থিতি দেখছেন তাতে ওনারা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে ওনারা আশাবাদী আছেন। স্যার, একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা বিশেষ দলের অংশগ্রহণের বিষয়ে তারা আপনাকে ইঙ্গিত দিয়েছে, তো আপনি জবাব কি দিয়েছেন যে একটা ওই দলকে কেন আরো ইনক্লুসিভ করা যেত কি না, এই প্রশ্নে আপনারা কি জবাব দিয়েছেন? আমি তাদেরকে জবাব দিয়েছি যে এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের যে সিনিয়র লিডার আছে তাদের বিচার হচ্ছে, তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। তো আপনি যখন রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাবেন বা অন্তর্ভুক্তি শুরু করতে চাবেন, অন্য পক্ষের অ্যাটিচিউডটা তো আপনাকে বিবেচনা নিতে হবে। আমাদের কাছে কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, আমাদের যে নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের কর্ম প্রক্রিয়া চলছে, এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা, মাইন্ডসেট, প্রস্তুতি আছে। বরং তারা যেই ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে, সেটার কন্টিনিউশনই তারা বাংলাদেশে বজায় রাখতে চায়, সেটার পক্ষেই তারা কথা বলে, তারা এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের ক্ষেত্রে তো অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? আপনি তো জোর করে আপনি জোর করে তো অন্তর্ভুক্তি করাতে পারেন না। অন্তর্ভুক্তি করার মতো কোনো মাইন্ডসেট, কোনো রকম ইঙ্গিত, কোনো রকম কথাবার্তা আমরা তাদের দলের কারো মধ্যেই শুনি নাই, কোনো কিছুর মধ্যেই শুনি নাই। এটুকুই বলেছি। আমাকে শেষ করতে হবে, আর জাস্ট দুটা বিষয় হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান